সক্রিয় হলেও এতদিন হলো না কেন নিজ উদ্যোগে? এটা একটা বড় প্রশ্ন। কেন হলো না? প্রধান উপদেষ্টাকে কেন বলতে হবে যে পুলিশ তুমি কাজ করো? পুলিশের কাজ কি? কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পুলিশ যে জনগণের বন্ধু, পুলিশ যে জনগণের সেবক, এটা কিন্তু পুলিশ ভুলে গেছে অলমোস্ট। এবং এটার কনসিকুয়েন্সে যেভাবে পুলিশ রাষ্ট্রযন্ত্রের মানে নিপীড়ক হিসাবে, হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হচ্ছিল, সেখানে কিন্তু জনগণের থেকে তাদের ক্রমশ তাদের দূরত্ব বেড়ে গেছে। এখন মানুষের যে এই নিকট অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কিন্তু পুলিশ কিন্তু একটা কাউন্টার পার্ট। পুলিশ কিন্তু আর মানুষের বন্ধু নেই, পুলিশ কিন্তু মানুষের সেবার জন্য নয়। এই জিনিসটা, এই মাইন্ডসেটটা মনের মধ্যে, এই যে একটা মানে সুগভীর হয়ে যাওয়া যে একটা পারসেপশন, এই পারসেপশনটাকে দূর করার ক্ষেত্রে কিন্তু নতুন অন্তর্বর্তী যে সরকার ক্ষমতায় এসেছিল, তাদের ইমিডিয়েট যে টাস্কটা করার দরকার ছিল, সেখানে কিন্তু তারা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করেছে বলে মনে হয়নি। কারণ মূল বিষয়টি ছিল যে তাদেরকে পুনর্গঠিত করা, তাদেরকে পুনরুজ্জীবিত করা, তাদেরকে নৈতিক মনোবল দিয়ে তাদেরকে আবার সামনের কাতারে নিয়ে আসা, ফিরিয়ে আনা। মোটামুটি 2 সপ্তাহ সময়ের মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে একটা মানে কি বলবে ক্যাওটিক সিচুয়েশন, সম্পূর্ণ একটা বিশৃঙ্খল অবস্থা দেশে। সেই বিশৃঙ্খল অবস্থা থেকে পুলিশকে পুনর্গঠিত করে তাদেরকে কাজে ফিরিয়ে আনা ছিল একটা চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে টু সাম এক্সটেন্ট কিছু কন্ট্রোভার্সি এটাকে ওনাকে নিয়ে হয়েছে, কিন্তু টু সাম এক্সটেন্ট ওই সময়ে যে দায়িত্বপ্রাপ্ত যে স্বরাষ্ট্র উপদেষ্টা, অনেকে হয়তো এটাকে মত দ্বিমত আছে এই বিষয়ে, কিন্তু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার যে বার্তাটা, সেই বার্তাটা কিন্তু পুলিশের মধ্যে একদিকে কনফিডেন্স ইনস্টিল করেছে, কনফিডেন্স দিয়েছে, অন্যদিকে তাদের যারা পারপিট্রেটর যারা ছিলেন, যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত, যারা প্রিভিয়াসলি ফ্যাসিস্ট রেজিমের পক্ষে যারা কাজ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত যে নির্দেশনাগুলো তারা পালন করেছেন, গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদেরকে চিহ্নিত করা, দুটো কাজ। তো ওই সময়ের ওই নেতৃত্বটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার ওই দায়িত্বটি পালন করার ক্ষেত্রে যথেষ্ট ডেক্সটারিটি, যেটাকে বলে নৈপুণ্য, সেই ডেক্সটারিটি তারা কিন্তু দেখাতে পারে নাই। এবং ইমিডিয়েট আফটার আমি বলবো যে সেই নেতৃত্বগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং সুযোগ্য বার্তা কিন্তু তারা দিতে পারে নাই। সবচেয়ে বড় কথা আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি হয়তো একটা উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তা, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী বা সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনকে যেভাবে এনফোর্স করার কথা, যেভাবে পুলিশ বাহিনীর মরালকে, নৈতিক মনোবলকে সমুন্নত করার কথা এবং অপরাধীদেরকে একই সঙ্গে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা, এইগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত সমন্বয় কিন্তু তিনি করতে পারেন নাই, এই বাস্তবতা। এবং এটার কনসিকুয়েন্স হয়েছে আস্তে আস্তে আপনার মানুষের আস্থা। আপনি দেখেন যে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে এই সময়ের মধ্যে, যদি আপনি সাফল্য ব্যর্থতার পরিমাপ করতে যান, তাহলে সাফল্য ব্যর্থতার পরিমাপের মধ্যে কিন্তু প্রধান আসছে যে ল অ্যান্ড অর্ডার। এই ল অ্যান্ড অর্ডারের মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু তাই হয়। এবং কোনো সরকারের পতন, উত্থান, কোনো সরকারের জনপ্রিয়তা, সব কিছুর মূলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সবচেয়ে। সেই বাস্তবতায় হয়তো সরকার মনে করেছিল এই পদক্ষেপটা তাদেরকে নিতে হবে, কিন্তু আজকের বাস্তবতায় হলে এটি নিতেন কিনা আমার একটা সন্দেহ আছে। তো যাই হোক না কেন, যে তাকে সরিয়ে দেওয়ার পর যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তারপর আপনি যেটি বলেছেন যে এই পুলিশ বাহিনীতে একটা শুদ্ধি অভিযান, এই শুদ্ধি অভিযানটা কিন্তু জনগণের অনেক দাবির পর প্রথম দিকে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনি সরকার যখন বলা হয়েছে যে আমরা প্রধান উপদেষ্টা যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, সেকেন্ড ইনিংসের পর থেকেই কিন্তু এই মানে শুদ্ধি অভিযানটা কার্যকর করা হয়েছে। কিন্তু একটা পর্যায়ে এসে হয়েছে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করবে, এটা তিনি বলেছেন। একটা বিষয়ে তারা কিন্তু জোর দিয়েছেন এবং আমি এটা খুব গুরুত্বের সাথে দেখছি যে একটা স্বাধীন পুলিশ কমিশন তারা চান। কেননা গত 15 বছরের যে অভিজ্ঞতা এবং জনগণ থেকে তাদের যে বিচ্ছিন্নতা এবং তাদের যে গণশত্রুতে পরিণত, পুলিশ এক ধরনের গণশত্রুতে পরিণত হয়ে গেছে বন্ধুর পরিবর্তে, তারা এটা উপলব্ধি করেছেন যে তারা রাজনৈতিক শক্তির টুলস হিসাবে ব্যবহার করেছে। উৎসাহিত ছিল, কিন্তু সিস্টেমের মধ্যেও তো আপনার সিস্টেমটাকেও মনে করতে হবে, সিস্টেমটাও তো সব মিলিয়ে যেটি ছিল। এখন তারা মনে করছে যে একটা কমিশন যদি গঠিত হয়, সেই কমিশনের আওতায় যদি পুলিশ কাজ করে, তাহলে অন্ততপক্ষে রাজনৈতিক শক্তিগুলো পুলিশকে ঢালাওভাবে ব্যবহার করতে পারবে না। এবং তারা কিন্তু এটার উপর খুবই গুরুত্ব দিচ্ছে, একটা স্বাধীন পুলিশ কমিশনের উপর তারা খুবই গুরুত্ব দিচ্ছে। এবং তারা মনে করছে যে এই সুযোগে যদি স্বাধীন পুলিশ কমিশন না হয়, তাহলে রাজনৈতিক কোনো সরকারের পক্ষে এটি সম্ভব না এবং তারা করবেন না। সেই জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা এই দাবিটা জোরালোভাবে উপস্থাপন করেছেন এবং এই অবস্থানের মধ্য দিয়ে তারা অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন। এখন
যেগুলো হয়নি, আমরা মাঝখানে যেটি হয়েছে, জহির ভাই যেটি বলছেন যে 7 মাসে এই দেশের মানুষের মধ্যে পুলিশ বাহিনী যদি তার সাথে কথা বলে, যেটা তারা বলেছেন যে আমরা এখন নতুনভাবে দিক নির্দেশনা পেয়ে Active হবে। অনুপ্রাণিত হচ্ছি, সেটা যদি তারা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারে, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাও পরিবর্তন হবে এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থার তৈরি হয়েছে সেটাও মানে পরিবর্তন হতে আমি পারে। জহিরুল আলম কাছে সেই জায়গাটা আবার আসতে চাই। আপনি যে লিডার সিলেকশনের কথা বলেছেন, হ্যাঁ, মানে তারপরে আপনার প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো তো একদম ইনহেরেন্ট, এগুলো এই ইনহেরেন্ট দুর্বলতাগুলো তো আপনি, হ্যাঁ হয়তো বা মানুষের প্রত্যাশা অনেক বেশি হয়েছে 5ই অগাস্টের পরে, কিন্তু আমরা একেবারে একটা প্লেগড, একেবারে ডিজিজড, একেবারে মানে কি রোগ ব্যাধিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, একটা নয়। আপনি যদি খেয়াল করে দেখেন, তো রেঞ্জিং ফ্রম, আপনি ধরেন যে ইভেন পার্লামেন্ট থেকে শুরু করে, ইলেকশন কমিশন শুরু করে, জুডিশিয়ারি শুরু করে, আপনার ধরেন যে সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাদের প্রশ্ন আছে। এবং এটা তো একদিনে এসব প্রতিষ্ঠানের ইরোশন হয় নাই। সুতরাং পুলিশ হচ্ছে কি একটা ইন্টেগ্রাল এবং খুবই একটা কি বলবো ইনস্ট্রুমেন্টাল পার্ট, ইনস্ট্রুমেন্টাল প্রতিষ্ঠান একটা দেশে। সাধারণ মানুষের মধ্যে এখন যে আমরা যেটা বুঝছি যে একটা নতুন দেশকে নতুনভাবে সাজানো, নতুনভাবে এটাকে আবার তৈরি করা, সেখানের মধ্যে তো একটা তাদের হচ্ছে কি রেসপন্সিবিলিটি, সেই জায়গায় তো এখন আমি রাতারাতিতে পুলিশের কাছে তাদের যে অতঃপর আমরা সুখে শান্তি অন্তর্গতভাবে যদি আপনি ফ্রেশ না হন, সৎ না হন এবং ডেলিভারি ওরিয়েন্টেড না হন, আপনার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন না, এবং প্রাতিষ্ঠানিক সাপোর্ট যদি না থাকে। শুধু একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক না। আপনি যদি তুলনা করেন, যদি একটা মানে উদাহরণ যদি দেই, ধরেন আমরা সিটি কর্পোরেশন ইলেকশন করি, সিটি কর্পোরেশনকে বলি যে আমাদের যাবতীয় নাগরিক সংকটের সমাধান কিন্তু আমরা আশা করি নগরপিতার কাছে, তাই না? কিন্তু দেখা যায় যে মানে 54টা 55টা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাকে একটা সমস্যার সমাধান আনতে হয়। ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি, এবং এটা সম্ভব হয় না। পুলিশও তো একই অবস্থা। যেমন সিদ্দিক ভাই যে কথাটা বললেন, যে পুলিশের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে মুক্ত হয়ে একটা বাহিনী কাজ করতে কি পারবে কি পারবে না, সেটা তো এই দেশে কি এখনো কি আপনার বাস্তবতা? এটা এখনো দূরতম স্বপ্ন, এবং আগামীতেও আপনার দূরতম স্বপ্ন। এটা যদি আপনি দেখেন পুলিশ বাহিনী থেকে শুরু করে, যে আপনি ব্যাংকিং সেক্টরে চিন্তা করেন, দেশে 60টা প্রাইভেট ব্যাংক করা হয়েছে, কিন্তু ব্যাংকগুলো লাইসেন্স কিভাবে পেয়েছেন? ইভেন আপনি মিডিয়ার কথা চিন্তা করেন, আপনি প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, ইন্টেন্স পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত যদি আপনি করতে না পারেন। সে কারণে কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে, যে বেসিক কাণ্ডা করেছে, এবং এটা খুবই ক্রিস্পি। আপনার চিপস হচ্ছে যে এই যে মাইনরিটি যে পারসিকিউশন, এটা যখন আপনি তুলে ধরতে পারবেন, আপনি জঙ্গিবাদের কথা তুলে ধরতে পারবেন, ইসলামিস্ট টেরোরিস্টের কথা তুলে ধরতে পারবেন, তখন তারা এটা মনে করা হয় যে গ্লোবালি এটা সেলেবল একটা ব্যাপার, যে বাংলাদেশ ইজ বিকামিং অ্যান আফগানিস্তান, অথবা এখানে তালেবানাইজেশন হচ্ছে, এখানে এক্সট্রিমিজমের খুব ভয়ঙ্কর চাষবাস হচ্ছে, এখানে মাইনরিটিকে ব্যাপকভাবে পারসিকিউট করা হচ্ছে, এগুলো তারা। এখন এখানে ইন্ডিয়ান যে আপনার যে ডিপ্লোম্যাটিক যে চ্যানেল, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল তো আর বসে নাই। তারা তাদের প্রতিবেশীর সঙ্গে তাদের যে পলিসি ফর্মুলেট করবে, সেখানে নিশ্চয়ই তারা নতুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন ভেরি কি বলবো যে পিভটাল, হ্যাঁ, যে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা বা তাদের একটা গুডউইল, সেটা আপনিসগুলো আছে। উনি একটা ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি নিয়েছেন সেখানে, ভারতের মতো জায়গায়, সেখানে উনি পর্যাপ্ত চেকিং ব্যাক না করে, পর্যাপ্ত এভিডেন্স বা ফ্যাক্টস ফাইন্ড না করে উনি যে স্টেটমেন্টসগুলো করছেন, আমি মনে করি যে এটা এক ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা। এবং যে স্টেটমেন্টগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইমিডিয়েট আফটার, আমার মনে হয় যে এটা খুবই কার্যকর একটা স্টেটমেন্ট হয়েছে। এবং বলা হয়েছে যে এর মূল উদ্দেশ্য সম্পর্কে দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে মিসলিডিং, বিভ্রান্তিকর, এবং একটা হচ্ছে ভেরি ড্যামেজিং। বাংলাদেশে যখন আপনার এই যে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গগুলো, এটা কোনো বাস্তবতা নেই, এবং যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে কিন্তু সরকার ওয়াকিফল আছে, এবং সেগুলোর ব্যাপারে পর্যাপ্ত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলছি না যে সব কিছু একেবারে আপনার সমাধান হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি একটা গুডউইল আছে সরকার, এবং সরকার ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট, যে এই ধরনের প্রচারণা হতে পারে। সুতরাং এখানে ইসলামিস্টদের টেরোরিজমের একটা উর্বর ক্ষেত্র, এখানে মাইনরিটি পারসিকিউশনের একটা উর্বর ক্ষেত্র, যেটা উনি সিদ্দিক ভাই যেটা বলেছেন, অ্যান্ড ভেরি পার্টিনেন্টলি সেড, যে আপনার ভারতে আপনার হোলির সময় যখন মুসলমানদের উপর যে পারসিকিউশন চলছে, কই সেটা নিয়ে তো কোনো সনাতন ধর্মাবলম্বীর কোনো উদ্বেগ নাই।